এই তো শ্যামা, আমি তো এখানেই আছি। তবে কাঁদছো কেন শ্যামা? ছোট কর্তা, তুমি কখন এলে ছোট কর্তা? আর তুমি কিভাবে এলে? সব বলবো, আগে কান্নাকাটি বন্ধ করো, তারপর। বলো না তুমি কখন এলে, কিভাবে এলে? আর ছোট কর্তা কেউ টের পায়নি তো? দরজা তো ভেতর থেকে বন্ধ, তার মানে বাড়ির কেউ বাইরে যায়নি। কেউ টের পায়নি, বুঝেছো? এত চিন্তা করো না। আচ্ছা, আমি কিন্তু বেশিক্ষণের জন্য আসিনি। তোমাকে দেখে মনে হচ্ছে সারাক্ষণ শুধু কেঁদেই কাটিয়ে দেবে তুমি। শ্যামা, এত তো বয়স হলো, তাও নিজের পরের মনটা বুঝলে না, তাই না? ও, এখন আমি তোমার মন বুঝি না, এই কথাটাও তুমি আমাকে বলতে পারলে? বারে, বুঝলে কি এতক্ষণ ধরে কান্নাকাটি করতে? তুমি বুঝি জানো না যে তোমার হাসি মুখটা দেখতে আমি এত দূর থেকে ছুটে আসলাম? অনেক হয়েছে, বাড়িতে একটা জামাই আছে, সে খেয়াল আছে তোমার? শ্যামা, আমাদের জামাই স্মার্ট। শ্বশুর শাশুড়ি প্রেম করলে তার মধ্যে ব্যাঘাত ঘটাবে না। উফ, কি যে করো না তুমি, তুমি না সব সময় মজা করো। এ কি, গ্রিলটা ভাঙা? তার মানে এখান থেকে কেউ ঢুকেছে, কিন্তু কে ঢুকবে? ছিচকে চোর? আমি কি সবাইকে ডাকাডাকি করব? বাড়িতে এত সিকিউরিটি থাকতেও কে ঢুকতে পারে? ওপরে যায়নি তো, দেখতে হবে। আচ্ছা, এখন এসব ছাড়ো তো, বলো না ছোট কর্তা, তুমি কি করে এলে এখানে? মানে বিদেশ থেকে কি করে আসলা? হ্যাঁ, কারণ ওখান থেকে তো আসতে কম করে 14 ঘন্টা সময় লাগে। আর এই কিছুক্ষণ আগে তো তোমার সাথে আমার ফোনে কথা হয়েছে, রাইট? আচ্ছা শ্যামা, আমাকে তুমি একটা কথা বলো, এই যে ফোনে কথা, সেটা তো এখানে এসেও করা যায়, তাই না? তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছিলে? এইটুকু তো আমি করতেই পারি, কি তাই বুঝি? তাই না? আমার স্ত্রীর মুখে আনন্দ দেখার জন্য এইটুকু আমি করতেই পারি। তুমি তোমার আনন্দটাই দেখলে, কিন্তু তুমি বিপদের মধ্যে আছো দেখে আমার ঠিক কতটা দুশ্চিন্তা হচ্ছে সেটা দেখলে না। বুঝি শ্যামা, আমি সব বুঝি। আসলে শ্যামা, মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছিল। মা এতটা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, আর আমি বিদেশে বসে আছি। এই পুরো ব্যাপারটা আমি জাস্ট মেনে নিতে পারছিলাম না। ছোট কথা আমি বুঝতে পারছি, আর বিশ্বাস করো, মাও তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে। মায়ের মনও উতলা হয়ে থাকে গো। বুঝতে পারছি শ্যামা। আচ্ছা শ্যামা, আমি শুনলাম ডোডো ফিরেছে, তাও আবার বউকে নিয়ে। সেই আমাদের ডোডো। আচ্ছা, ওদের সঙ্গে একবার দেখা করে যাব না? আমি জানি মা, তুমি আমার জন্য কষ্ট পেতে পেতে নিজের এই অবস্থা করেছো। আমি জানি তুমি তোমার এই ছোট ছেলেকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চাইতে না,
কখনো চাইতে না, সবসময় আগলে আগলে রেখেছো তুমি আমায়। তাই আজ যখন আমি এতদিনের জন্য এই বাড়ির বাইরে থাকতে বাধ্য হচ্ছি, এই ধাক্কাটা তুমি কিছুতেই সামলে উঠতে পারছো না। আমি সবটাই বুঝতে পারছি মা। আর আর তোমাকে না দেখে যে আমিও থাকতে পারছি না, আমারও ভালো লাগছে না মা। এই দেখো মা, আজকে আমি তোমার সবচেয়ে আদরের ছেলে হয়েও তোমার সেবা করতে পারছি না, তোমার যত্ন করতে পারছি না। আর এই অপরাধবোধ আমার সারা জীবন থেকে যাবে। কিন্তু মা, আমাদের যে কিছু করার নেই। শ্যামা আর আমি যে পরিকল্পনা করেছি তা তো এই পরিবারকে রক্ষা করার জন্যে। এই পরিবারের চতুর্দিকে অনেক শত্রু, কে কখন কিভাবে ক্ষতি করে দেবে তা আমরা বুঝতেও পারবো না। নিখিল, নিখিল কবে আসবে তুই? নিখিল, নিখিল, নিখিল মা, মা আসতে। মা তুমি এখন ওঠো না, দেখো আমি এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি, কেউ যেন জানতে না পারে আমি এখানে এসেছি। মা একদম আসতে প্লিজ। মা কেন উঠছো? কেউ টের পাবে না। মা তোমার শরীর ভালো নেই, তুমি কেন উঠছো মা? তোকে একবারটি দেখবো না, দু চোখ ভরে। কতদিন তোকে দেখিনি বলতো নিখিল। दिखलाता नहीं तेरी परवाह करता हूँ मैं माँ, तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता। আমি তো তোমার জন্য এত দূর থেকে এখানে এসেছি, এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো। কি ঠিক হয়ে যাবো বলতো? তোকে ছাড়া যে আমি বেঁচে আছি, তোকে না রেখে যে আমার এই পোড়া চোখে ঘুম আসতো, তাই তো আমি ভেবে পাইনি। আমি আশ্চর্য হয়ে যাই, আমি নিখিলকে ছাড়া কি করে বেঁচে আছি। আরে তোরা সবাই আমাকে ছেড়ে দূরে চলে যাবি, তোদের বাবা চলে গেল, তুই ছেড়ে চলে যাচ্ছিস, আমি এবার ছেড়ে চলে যাবো, সেটা ভালো হবে তো? আমি চলে যাবো, আমি থাকবো না। কি মা, তুমি সত্যি? শিবা, কি করছিসটা কি? আসতে, তোর ঠাম্মির ঘরে তোর বাবা এখন আছে। শিবা, কিছু একটা করতেই হবে, কারোর চোখে পড়লে কিন্তু হবে না। তোর বাবাকে কিন্তু এখান থেকে বার করতেই হবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। যা বাবা, কিছু একটা কর।
শিবা, আমাকে এখানে নিয়ে আসলি কেন? আরে কি করছিস শিবা? তোরা অহেতুক ভয় পাচ্ছিস। আমি তো মায়ের ঘরে ছিলাম, আর মায়ের ঘরে এই সময় কেউ যাবে না। যেত না, কিন্তু চোর এসেছে শুনে মেশোদাদু গেছিল দেখতে যে ঠাম্মি ঠিক আছে কিনা, আর গিয়ে দেখেছে যে দরজা ভিতর দিয়ে বন্ধ, আর সেটা এসে সবাইকে বলে দিয়েছে। আর সেই ঘরে কেউ যাওয়ার আগে আমি আপনাকে এখানে নিয়ে এলাম। ভালো করেছিস। এমনিতেও ওখানে যখন সবাই যাবে দরজা খোলাই পাবে। আমি আসার সময় খুলে এসেছিলাম। এটা আপনি ভালো করেছেন। আচ্ছা, আপনি কিন্তু ভুল করে এখন এই ঘর থেকে বেরোবেন না, কারণ ঠাম্মির ঘরে যখন কাউকে খুঁজে পাবে না তখন বাগানের দিকটাই খুঁজতে আসবে সবাই। বুঝলাম শিবা, বুঝলাম তোর এবার বেরোনো উচিত, নাহলে সবাই তোকে সন্দেহ করবে। ঠিক আছে বাবা, আমি আসছি এখন। শিবা, কিছু বলবেন বাবা? তোকে দেখে খুব ভালো লাগছে শিবা। তুই ক্রমশ দায়িত্ববান হয়ে উঠছিস। শোন শিবা, তোর মা কিন্তু কখনো মানুষ চিনতে ভুল করে না। আর যখন শ্যামা তোকে আপন বলে নিজের কাছে টেনে নিয়েছিল, তখনই বুঝতে পেরেছিলাম তোর মধ্যে মনুষ্যত্বের গুণ আছে। মা আমাকে কাছে টেনে নিয়েছে, সেটা মায়েরই মহত্ব বাবা, আমার কোনো গুণ নয়। বাহ, এই বিনয়টা নিজের জীবন থেকে কোনোদিনও চলে যেতে দিস না। আর হ্যাঁ, নিজের মায়ের পাশে ছায়ের মতো থাকিস, তাহলেই আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। হ্যাঁ বাবা, মায়ের পাশে আমি সবসময় থাকবো। আমার প্রাণ থাকতে মাকে ছেড়ে আমি কখনো যাব না। তোদের মা খুবই সাহসী মানুষ, কিন্তু কখনো কখনো দুঃসাহসের বশে এমন এমন স্টেপ নিয়ে ফেলে যেটা ওর নিজের বিপদ আনতে পারে। আগে তো সবসময় ওর পাশে আমি থাকতাম, কিন্তু এখন আমি নিজেই এত দূরে থাকি যে কিছু বোঝার আগে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে। কেন ভাবছেন এরকম বাবা? আমি আছি তো। জানি রে, জানি। আচ্ছা, কয়েকদিন পর তোরা বেনারস যাচ্ছিস, রাইট? হ্যাঁ, বেনারসে গিয়ে আমরা আপনাদের আসল ছেলেকে খুঁজে বের করব। কিন্তু শিবা, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ হবে না। যতই কঠিন হোক আর যেভাবেই হোক, আপনাদের আসল ছেলেকে আমি খুঁজে বের করবই। মেশামশাই, আপনি যে বললেন মায়ের ঘরে দরজা বন্ধ ছিল, কোথায়? দরজা তো বন্ধই ছিল, আমি তো নিজে এসে দেখে গেছি। তাহলে ধাক্কা মারলাম আর খুলে গেল, সেটা কি করে সম্ভব? হ্যাঁ তাই তো, মেজদাদা তো একদম ঠিক কথাই বলছেন। মানে দরজা যদি বন্ধই থাকে তাহলে হঠাৎ করে খুলে গেল কি করে? আরে আমি কি করে বলবো বল দেখি। আমি এসে দরজায় ধাক্কা দিলাম, কিন্তু দরজাটা খুললো না। তখন আমি নিচে গিয়ে সবাইকে বললাম। ব্যাপারটা একটু সত্যি অদ্ভুত, মানে কথার সঙ্গে ঘটনার কোনো মিলই নেই, তাই না? দাদু, আমার মনে হয় বর্ষাকালে দরজাগুলো ভারী হয়ে না চেপে গেছে, তাই জন্য চট করে খোলা যায় না। তাই আপনার মনে হয়েছে এটা বন্ধ। হ্যাঁ, বলছো যখন তাই হবে। আমি কিন্তু দেখেছিলাম দরজাটা। দাদু, অনিরুদ্ধবাবু ঠিকই বলছেন। মা, আমাদের ঘরে দরজাটা ওরমভাবে একদিন বন্ধ হয়ে গেছিল না? কি জানি, জানিস তো কৃষ্ণা, আমার না ভীষণ ভয় করছে রে। মা, তুমি খামোখাই ভয় পাচ্ছ। দেখো, এরকম তো হতেই পারে, বৃষ্টির ওয়েদার, দরজাটা শক্ত হয়ে গেছিল। প্রথমে মেশোদাদু চাপ দিয়েছিল, কিন্তু প্রথমে খোলেনি, তারপর ঢিলা হয়ে গেছিল, আর তখন মেশোদাদু লক্ষ্য করেনি, তাই না বলো? দেখ, তোরা যখন বলছিস যে তোদের ঘরেও এরকম হয়েছিল, তাহলে হয়তো মায়ের ঘরের দরজাটা এরকমই হয়েছে, হতেই পারে। মা, আজকে বাবা আমাকে একটা তথ্য দিয়ে গেছে
বলেছে বেনারসে গেলে এনার সাথে আমাদের যোগাযোগ করতে। তথ্য? কি তথ্য? কি এটা? এটা একজনের নাম্বার। বাবা বলেছে এনাকে ফোন করতে বেনারসে গিয়ে, ইনি আমাদেরকে সাহায্য করতে পারেন। কার নাম্বার এটা? কে ইনি? সেটা তো জানি না, কিন্তু বাবা যা বললো তাতে মনে হলো এনার সাথে চাচির যোগাযোগ আছে। আর ইনি ভালো করেই জানে যে চাচি এখন কোথায় আছে। মানে কে হতে পারে ইনি? সেটা তো বাবা স্পষ্ট করে বলেনি, কিন্তু বাবা বিদেশে বসেই এই তথ্যগুলো নিজের নেটওয়ার্ক ব্যবহার করে জোগাড় করেছে আর সেগুলো আমাকে দিয়েছে। মা, আমাদের প্রথম কাজ হলো বেনারসে গিয়ে এই লোকটার সাথে যোগাযোগ করা। বাবা এইটা বলেছে যে এই লোকটার কাছে চাচির ব্যাপারে সব রকম তথ্য আছে। তোর বাবা বিদেশে বসে এত কিছু করে ফেলেছে? হ্যাঁ মা, বাবা বিদেশে বসেই এদেরকে ধরে ফেলতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি, তাই এই তথ্যগুলো জোগাড় করে আমাকে দিয়েছে। দেখেছিস তো, এত দূরে বসে থাকার পরেও কিন্তু একবারের জন্য এই বাড়ির ওপর থেকে ওর নজর সরেনি। জানিস তো শিবা, তোর বাবার কথা মনে পড়লে না আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় রে। এই বাড়ি, এই পরিবারই তোর ধ্যান জ্ঞান সবকিছু। বিশ্বাস কর, তোর বাবা জ্ঞানও তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি, কোনো খারাপ কাজ করেনি রে। অথচ দেখ, আজ সেই মানুষটাকেই তার পরিবার ছেড়ে, তার আপনজন ছেড়ে এত দূরে সরে থাকতে হচ্ছে, লুকিয়ে লুকিয়ে বাঁচতে হচ্ছে। মা, কষ্ট পেও না মা, আর কেঁদো না। দেখো, এক এক করে আমরা সব সমস্যার সমাধান করে ফেলবো। এই তো কদিন পর আমরা বেনারস যাব, ওখানে গিয়ে একবার চাচিকে ধরে ফেললেই তোমরা তোমাদের আসল ছেলেকে খুঁজে পাবে। অমরেন্দ্র চক্রবর্তী যেখানেই লুকিয়ে থাকুক, ওনাকে ঠিক খুঁজে ফেলবো আমরা, আর ওনাকে এটা বুঝিয়ে দেব যে আমাদের বাবা ওনার মেয়ের কোনো ক্ষতি করেনি। তুমি শুধু তোমার কৃষ্ণের ওপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু শিবা, একটা জায়গাতে গন্ডগোল, জানিস তো? কি মা? অশোক চৌধুরী লোকটা একের পর এক এত অন্যায় করেছে, কিন্তু তারপরেও দেখ কি সুন্দর এই বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে। ভাবলে ভেতর থেকে কেমন কষ্ট হচ্ছে। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না, কিছুতেই না। দেখো মা, অশোক চৌধুরীও নিজের কৃতকর্মের ফল ভোগ করবে। মা, তোমার মনের কথা তোমার কৃষ্ণকে বলো। আমি জানি আমার মা শ্যামা চৌধুরী কখনো হেরে যেতে পারে না। আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তুই গান গাইবি না? না না, এসব চলবে না, গান তোকে গাইতেই হবে। হ্যাঁ মা, ঠাম্মি তো ঠিকই বলেছে।
এই পরিবেশে আপনার গান কতদিন শুননি বলুন তো? প্লিজ একটা গান গান। হ্যাঁ কাম্মা, তুমি গান গাও আর কৃষ্ণ ঠাকুর তোমার গান শুনুক। হ্যাঁ গো ছোট কাম্মা, আমিও তো কতদিন গান শুনিনি তোমার। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় সে আমি আর তাতার মিলে তোমার গান না শোনা পর্যন্ত ঘুমোতামই না। ও মা, একটা গান গাও না গো, সবাই এত করে বলছে গাও না। আচ্ছা 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 বাবা, ঠিক আছে, এখন তো পুজো হয়ে গেছে, আমি না হয় সন্ধ্যাবেলায় সবাইকে গান শোনাবো। না না ছোট কাম্মা, এখনই গাইতে হবে। হ্যাঁ ম্যাম, সন্ধ্যেবেলায় কেন, এখনই গান না। আচ্ছা শ্যামা, তোর গান ছাড়া কোনোদিন এবারে কৃষ্ণ পুজো সম্পূর্ণ হয়েছে বলতো দেখি? পুজোটা সম্পূর্ণ করবি তো? নে এবার শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। মা জননী, এবার একটা কৃষ্ণের গান গাও দেখি, শুনে মনটা জুড়ুক। আচ্ছা বেশ, সবাই মিলে যখন বলছে তখন তখন আমি গান শোনাচ্ছি। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ শরণ করে আভায় এবার হব হরে, তোমার চরণ শরণ করে আভায় এবার হব হরে। দুঃখ সাগর যাব তরে, দুঃখ সাগর যাব তরে, তরে করে তোমার নাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আমরা পরে ঘুমাই প্রভু, তোমার নিত্য জাগরণ, তোমার নিত্য জাগরণ। আমরা পরে ঘুমাই প্রভু, তোমার নিত্য জাগরণ। ক্ষণে ক্ষণে ঘটায় যে ভুল, ক্ষণে ক্ষণে ঘটায় যে ভুল, চোখে মোদের আবরণ।
এই গান নিয়েই তো তোমার এত অহংকার, এত নাম, তাই না শ্যামা চৌধুরী? এর জোরেই তো তুমি আমার বাবাকে এত অপমান করেছিলে। এই গান, এই পরিবার, যা যা তোমার শক্তি, সব আমি শেষ করে দেবো, সব। ও ছোট বৌদি, ছাদটা তো দেখে এলাম, ফোনটা তো নেই। আমি কিন্তু একতলা সবগুলো ঘর দেখেছি, কোথাও পেলাম না। কি যে করি এখন আমি কিছু বুঝতে পারছি না। বিজলি বলছি, শোন না, একবার রান্নাঘরটা দেখ না গিয়ে। না না বড় বৌদি, রান্নাঘরে খুঁজেছি, কোথাও নেই। আরে বাবা ঠিক আছে, ওই একটাই তো ফোন, বাড়ির কোথাও আছে হয়তো, খুঁজলেই পাওয়া যাবে। অরুণ, এত কথা কেন বলিস? জিনিসটা তো খোঁজ করতে হবে নাকি? হ্যাঁ, আরে বাবা ওই ফোনে কি এমন হাতি করা আছে, একটা কিনে নিলেই তো হয়। শিবা ডোডো গিয়ে একটা কিনে আনবে না হয়। দেখো কেনা তো যেতেই পারে, কিন্তু বাড়ির মধ্যে থেকে ফোনটা গায়েব হয়ে যাবেটা কোথায় বলো তো? সেই তো অলোক, সেই কথাই তো। টেনশন করো না, কোথায় আবার যাবে? সোফার পিছন টিছনে পড়ে আছে, হয়তো খুঁজলেই পাওয়া যাবে। এই তোমরা একটু খোঁজো না, দেখো পেয়ে যাবে। এই জন্যই আমি সব কটা ঘর খোঁজাখুঁজি করছিলাম। আচ্ছা এখানেও একবার খোঁজা হোক, পেয়ে যাবে। আমি দেখছি মা, দেখতে বোধ হয়। শিবা, শিবা, ওই ফোনে তোর বাবাকে কন্ট্যাক্ট করার সব নাম্বার ছিল। ছোট কাম্মা, ওই ফোনে নিশ্চয়ই ইম্পর্টেন্ট অনেক কিছু ছিল না? নিখিল আঙ্কালের নাম্বারও ওই ফোনে ছিল না? হ্যাঁ হ্যাঁ, সে তো ছিল সিঞ্জিনি, সেই জন্যই তো বলছো ওই ফোনটা খুঁজে পাওয়াটা ভীষণ দরকার। না, এদিকে কোথাও নেই। বাড়ি থেকে তো ফোনটা এমনি এমনি উড়ে যেতে পারে না, কেউ যদি না ইচ্ছে করে ফোনটা সরিয়ে ফেলে। কিন্তু মেশোদা তো বাড়ির মধ্যে কে ফোনটা নিতে পারে? সেই তো অলোক, তুমি ভুল কথা বলছো। আমার ফোন বাড়ির লোক কেন সরাবে? না দিদি, আমি ভুল বলছি না। দেখো আমরা এতক্ষণ ধরে সবাই খোঁজাখুঁজি করছি, কিন্তু ফোনটা পাওয়া যাচ্ছে না। যাবে কোথায় ফোনটা? কেউ যদি ইচ্ছে করে আমার ফোনটা সরিয়ে না দিয়ে থাকে, তাহলে তো ফোনটা এতক্ষণ পাওয়ার কথা। আমার কিন্তু মনে হয় নিখিলের নাম্বারটা পাওয়ার জন্য কেউ আমার ফোনটা সরিয়ে দিয়েছে। মেসোমণি, এ সমস্ত কথা বলে বাড়িতে কেন অশান্তি তৈরি করছেন বলুন তো? কি বলছো অরুণ? এ বাড়িতে আমি অশান্তি তৈরি করছি? নয় তো কি, কেউ শ্যামার ফোন নেবে কেন নিখিলের ফোন নাম্বারের জন্য? চাইলেই তো হয়। বড়দাদা, বড়দাদা কি করছেন আপনারা? মেসোমাসি। না অরুণ, শ্যামা যে ফোন নাম্বারটা দেবে না সেটা সবাই জানে। নিখিল যে লুকিয়ে থাকবে সেটা ওরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমরা সবাই মেনে নিয়েছি, মাও মেনে নিয়েছে। এরপর এরকম কাজ কে করবে বলে মনে হয়? দেখো অরুণ, আমি কিন্তু কাউকে আঘাত করতে চাইনি। হ্যাঁ চাননি, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না এই কথাটা আমাদের জন্য সম্মানের নয়? অরুণ, আমি কাউকে অসম্মান করিনি, শুধু ফোনটা পাওয়া যাচ্ছে না বলে আমি বলছিলাম। ভেরি গুড। নিজেদের মধ্যে ঝামেলা করে মরো তোমরা, আমি ততক্ষণ ফোনটা নিয়ে আসি।
গলা ঠিক করার কি ওষুধ জানি শুনি? সে তো অনেক ওষুধই জানি, কিন্তু যে ওষুধটার কথা আমি এখন বলছি সেটা একটু স্পেশাল। সেটা শুধু আমিই তোমায় দিতে পারি। অনিরুদ্ধবাবু ছাড়ো, দরজাটা খোলা আছে। কি বললে তুমি? ছাড়ুন। না না না, এক্ষুনি যেটা বললে সেটা আবার বলো। ছাড়ো। ব্যাস হয়ে গেল। একটু টাইম লেগেছে ঠিকই, কিন্তু একবার যখন তুমিতে চলে এসেছো তখন কিন্তু আর আপনিতে ফেরা যাবে না। আচ্ছা ঠিক আছে। না না, শুধু ঠিক আছে বললে হবে না, এখন থেকে আমায় প্রমিস করতে হবে, নো মোর অনিরুদ্ধ বাবু, শুধু অনিরুদ্ধ। আচ্ছা অনিরুদ্ধ অনিরুদ্ধ। এই তো, অতটাও ডিফিকাল্ট ছিল না তাই না? তো এত টাইম লাগলো কেন? এবার তো ছাড়ো, কেউ এসে যাবে। কৃষ্ণা, আমি তোমায় ছাড়বো কেন বলো তো? তুমি তো আমার লিগালি ওয়েডেড ওয়াইফ, তাই না? তোমাকে আমি কোন দুঃখে ছাড়বো? তাছাড়া আমার কত প্ল্যানস ছিল জানো তো, বালিতে আমরা হানিমুনে যাব, কত কি রোমান্টিক থাকবে, সেসব তো কিছুই হলো না। কিন্তু বেনারসি গিয়ে তোমার কিন্তু শুধু গান গাইলে আর ভাইকে খুঁজে বেড়ালেই হবে না, ঠিক আছে? আবার কি করতে হবে শুনি? করার তো অনেক কিছুই আছে, যেমন বেনারসের ঘাটে হাতে হাত রেখে আমরা ঘুরে বেড়াবো, নৌকায় চড়বো, তাই না? হ্যাঁ অনিরুদ্ধবাবু, সেসব হবে। এখন ছাড়ো। কিন্তু ছাড়বো কেন কৃষ্ণ? আমি তো ভুল কিছু করছি না, তাই না? তুমি তো আমার বউ, এটুকু কাছে তো আমি আসতেই পারি। এই কৃষ্ণ, এই জ্যৈষ্ঠ মধুটা মা, এসো না। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? এসো। বলছি শোন না কৃষ্ণা, এটা খেয়ে নে। বলিস যে ঠান্ডা জল খাস না, অন্যদিকে আবার টক জল দিয়ে ফুচকা খেয়ে নিস। কি করিস বলতো তুই? ঠিক আছে মা, আমি আর খাবো না। আমি আর খাবো না। শোনো অনিরুদ্ধ, এই কৃষ্ণার ওপর না আমার একদম ভরসা নেই, বুঝেছো তো? তোমাকে কিন্তু এগুলোর খেয়াল রাখতে হবে। তুমি বলো, ও তো গান গায়, এগুলো করলে চলে? সত্যি মা, মানে আপনি বিশ্বাস করুন, আপনি যেটা বলছেন আমি কিন্তু সেটাই বোঝাচ্ছিলাম। মানে আমি ওকে কতবার বললাম যে ওষুধটা খেয়ে নিতে, তাই না? ওষুধটা খেয়ে নিতে তোমায় বললাম না কৃষ্ণা? তুমি তো কিছুতেই আমার কথা শুনছো না। আমি এটাও অফার করলাম যে আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি, কিছুতেই কোনো কথা শুনে না। কি করবো বলুন তো? দেখেছো কৃষ্ণা, তুই যদি এরকম করতে থাকিস তাহলে কিন্তু আমি তোর গান গাওয়াই বন্ধ করে দেবো, এটা বলে দিলাম। এটাই করে দেওয়া উচিত। দেখো এখনো হাতে ধরে দাঁড়িয়েছিস, নে এবার খা। আমি দেখেছো অনিরুদ্ধ, একটা কথা শুনে আমার কথা। না না না, চলো, মানে তুই আগে এটা খা, আমি এটা খেয়ে নেবো। কি যে করিস না কৃষ্ণা। আপনি মায়ের সামনে এসব কি বলছিলেন? হ্যাঁ, আপনার না গলা। এই প্রথমত তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আপনি নয়, তুমি তোমাকে আমি কি বললাম? না 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 কৃষ্ণা, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু তুমি করে বলবে। আপনি বললে কিন্তু হবে না। তুমি করে কথা বলো। তুমি করে বলছি, কিন্তু তুমি তো শুনলে না।
মেয়েটা যে কি করে না কিচ্ছু বুঝতে পার। এই তো হ্যাঁ, বাবার দেওয়া নম্বরে ফোন করেছিলেন। কি বললেন? বললেন যে বেনারস গেলেই তারপর সব কথা বলবেন। শোন না বাবা, তুই তো ফোনে কথা বললি, মানে কথা শুনে কি মনে হলো? বিশ্বাস করা যায়? শুনে তো মনে হলো বাবাকে উনি খুব ভালোবাসেন আর বাবাও ওনাকে খুব ভরসা করেন, আর মনে হয় না বাবার সাথে কখনো বেইমানি করবেন বলে। ঠিক আছে শোন না, আমরা তো বেনারস যাচ্ছি, গিয়ে না হয় দেখবো। আমার কি মনে হয় জানিস তো শিবা, বেনারস না গেলে আমি কোনোদিনও আমার ছেলেকে খুঁজে পাবো না।